Hey, welcome to অডিফিল। আজ অডিফিলে শুনছেন জো নাভারোর লেখা হোয়াট এভরিবডি ইজ সেইং, মাস্টারিং দ্য সিক্রেটস অফ নন ভার্বাল কমিউনিকেশন। ভাবুন তো, একটা ঘরে 5 জন লোক বসে আছে, সবাই নিশ্চুপ। একজন সন্ত্রাসবাদী, বাকি 4 জন জানেই না কে সে। এবার ঘরে ঢুকলেন এক বিশেষ এজেন্ট। তিনি কারো গায়ে হাত দিলেন না, প্রশ্নও করলেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন সবার দিকে এক এক করে। একজনের চোখ টিকলো না তার চোখে, একজন চেয়ারে একটু সরে বসলো, আর একজনের পায়ের আঙুল কাঁপতে লাগলো। মাত্র কয়েক মিনিট, তারপর এজেন্ট হেসে বললেন, এই লোকটাই আমাদের সন্দেহভাজন। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব জীবন, FBI এর রিয়েল লাইফ অপারেশন। আর যিনি এই অবিশ্বাস্য ক্ষমতা দিয়ে অপরাধীকে শনাক্ত করলেন, তিনি হলেন জো নাভারো, একজন সাবেক FBI কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, যিনি কয়েক দশক ধরে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করেছেন। আর তার অভিজ্ঞতার ঝুলি থেকেই তৈরি হয়েছে এই বই হোয়াট এভরিবডি ইজ সেইং, যেখানে তিনি আমাদের শেখান দেহের নীরব ভাষায় কিভাবে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে। চলুন আজ আমরা ডুবে যাই সেই গোপন জগতে। মূল ধারণা 1, অঙ্গভঙ্গির গুপ্ত রহস্যে প্রবেশ, মাস্টারিং দ্য সিক্রেটস অব নন ভার্বাল কমিউনিকেশন। তুমি যা বলছো সেটা নয়, তুমি কিভাবে বলছো সেটাই আমি দেখছি। এই কথাটাই যেন পুরো অধ্যায়টার মেরুদণ্ড। আমরা প্রতিদিন কথা বলি, মনের ভাব প্রকাশ করি শব্দে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের শরীর, আমাদের চোখ, হাত, মুখ, এমনকি আমাদের পায়ের অবস্থান কতটা কথা বলে আমাদের হয়ে? FBI অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রাক্তন এজেন্ট জো নাভারো আমাদের নিয়ে যান অদৃশ্য এক জগতে, যেখানে শব্দের চেয়ে বেশি জোরালো ভাষা হলো শরীরের অঙ্গভঙ্গি। জো নাভারো যখন কিউবা থেকে মাত্র 8 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন, তখন তার ইংরেজি ভাষার কোনো জ্ঞান ছিল না। স্কুলের ক্লাসরুমে বসে তিনি কিছুই বুঝতেন না, কিন্তু তবুও তিনি অনুভব করতে পারতেন কে বন্ধুত্বপূর্ণ, কে বিরক্তিকর, কে আনন্দিত, আর কে রেগে আছে। কিভাবে সম্ভব? তার উত্তর একটাই, নন ভার্বাল কমিউনিকেশন। শব্দ না বুঝেও তিনি অন্যদের চোখের দৃষ্টি, ভ্রু কুচকানো, চোয়ালের টান অথবা বসার ভঙ্গি দেখে বুঝে ফেলতেন কি ভাবছে তারা। আর এইভাবেই শুরু হয় তার আজীবনের গবেষণা, মানুষের শরীর কিভাবে কথা বলে। শব্দ মিথ্যে বলতে পারে, কিন্তু শরীর নয়। কারণ শরীর, বিশেষ করে আমাদের প্রাথমিক অঙ্গ প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে লিম্বিক সিস্টেম, যেটা আমাদের মস্তিষ্কের আদিম অংশ। যখন কোনো মানুষ ভয় পায়, উদ্বিগ্ন হয়, খুশি হয় কিংবা আত্মবিশ্বাসী থাকে, তার শরীর সে অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। আর এই প্রতিক্রিয়াগুলো প্রায়শই এমন সূক্ষ্ম হয় যে একমাত্র অভিজ্ঞ পর্যবেক্ষকরাই বুঝতে পারেন। একজন কার্যকর পর্যবেক্ষক কখনোই শুধুমাত্র মুখ দেখেই সিদ্ধান্ত নেন না, কারণ মুখ হচ্ছে সবচেয়ে বেশি চর্চিত অঞ্চল। আমরা জানি কিভাবে মুখে হাসি আঁকতে হয়, কৃত্রিম মনোভাব তৈরি করতে হয়। তাই তিনি বলেন, শরীরের নিম্নভাগ, পা, হাঁটু, কোমর, এমনকি আঙুল, এই অংশগুলো বেশি বিশ্বাসযোগ্য। উদাহরণ হিসেবে ধরুন কেউ মুখে হাসছে, কিন্তু তার পা দরজার দিকে মুখ করা। এটা হতে পারে যে সে আসলে যেতে যাচ্ছে, কিন্তু সামাজিকতার খাতিরে থেকে গেছে। এমন ছোট ছোট লক্ষণই আমাদের বলে দেয় মানুষের ভেতরের সত্যটা কি। এখানে নাভারো তার FBI এজেন্ট জীবনের অভিজ্ঞতা থেকে একটি উদাহরণ দেন। একবার একজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় ব্যক্তি বারবার মুখে নির্দোষ হওয়ার কথা বলছিল, কিন্তু যখন তাকে নির্দিষ্ট একটি প্রশ্ন করা হয়, তখন সে হঠাৎ ঠোঁট কামড়ে ধরে, চেয়ারে পেছনে হেলে পড়ে এবং পায়ের আঙুল সোজা হয়ে যায়। সবই ছিল অস্বস্তি এবং ভয় দেখানোর লক্ষণ। এই ছোট্ট ঘটনাই তার সন্দেহ আরো দৃঢ় করে, কারণ সে বুঝে যায় মুখ যা বলছে, শরীর তা বলছে না। নাভারো সতর্ক করেন, কোনো একক অঙ্গভঙ্গিকে চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে যাওয়া উচিত নয়। যেমন হাত পা গুটিয়ে বসা মানেই যে কেউ প্রতিরোধ করছে তা নয়, হয়তো সে ঠান্ডায় কাঁপছে কিংবা বিশ্রাম নিচ্ছে। তাই প্রতিটি অঙ্গভঙ্গির ব্যাখ্যা করতে হবে
পরিপ্রেক্ষিত অনুসারে, অর্থাৎ কনটেক্সচুয়ালি ভাবে। 3টি মূল ধাপ এখানে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বেস লাইন নির্ধারণ, ব্যক্তি সাধারণ অবস্থায় কেমন থাকে। নাম্বার 2, একাধিক অঙ্গভঙ্গির মিল খোঁজা। নাম্বার 3, বদল লক্ষ্য করা, আচরণে হঠাৎ পরিবর্তন ঘটছে কিনা তা খেয়াল রাখা। এখানে নাভারো একটি অসাধারণ কৌশল শেখান, মানুষের শরীরের প্রতিক্রিয়াগুলোর মানচিত্র তৈরি করা। মানে আপনি যদি নিয়মিতভাবে অন্যদের শরীরের ভাষা পর্যবেক্ষণ করেন, তাহলে একটা চিত্র তৈরি হবে। কে কেমন প্রতিক্রিয়া দেয়, কোন পরিস্থিতিতে তার অভিব্যক্তি কেমন হয়, এই মানচিত্রই ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা। আপনি সহজেই বুঝতে পারবেন আজকে তার ব্যবহার স্বাভাবিকের তুলনায় আলাদা কেন। এটা এক প্রকার মানসিক গোয়েন্দাগিরি। শরীর কখনো চুপ থাকে না, এমনকি আপনি কথা না বললেও আপনার শরীর চিৎকার করে বলে দেয় আপনি কি অনুভব করছেন। একজন আত্মবিশ্বাসী মানুষ যেভাবে হাঁটে, একজন নার্ভাস মানুষ যেভাবে চেয়ারে বসে, সবটাই হয়ে ওঠে নির্ভরযোগ্য বার্তা। যখন আপনি কারো শরীরের ভাষা বুঝতে শুরু করবেন, তখন আপনি কেবল তার শব্দ নয়, তার ভেতরের কথাও শুনতে পারবেন। এবার আমরা আলোচনা করব লিম্বিক সিস্টেম নিয়ে। এটি হচ্ছে আমাদের সততার হৃদয়, কারণ এটা এত দ্রুত কাজ করে যে মানুষ মিথ্যা বলার আগেই শরীর বলে দেয় সত্য। ধরুন আপনি অরণ্যে হাঁটছেন, হঠাৎ আপনার সামনে দাঁড়িয়ে যায় একটা সিংহ। আপনার শরীর কি করবে? শুধু চোখ নয়, পা পালানোর জন্য প্রস্তুত হবে, গলা শুকিয়ে যাবে, হাত পায়ের তাল সাম্য হারাবে, শরীর শক্ত হয়ে যাবে। এইসব প্রতিক্রিয়া আসে লিম্বিক সিস্টেম থেকে, কারণ সে জানে এটা জীবন মৃত্যুর প্রশ্ন। আজ আমরা হয়তো অফিসে বসে মিটিং করি, কিন্তু মস্তিষ্ক এখনো সেই আদিম বিপদকে ভয় পায়। তাই কোনো অস্বস্তিকর প্রশ্ন এলে আমাদের মুখ শুকিয়ে যায়, হাত ঘামতে থাকে, পা নাড়াচাড়া করে। শব্দ না হলেও শরীর চিৎকার করে বলে দেয় আমি এখন নিরাপদ বোধ করছি না। লিম্বিক সিস্টেম 3টি ধাপে প্রতিক্রিয়া জানায়। নাম্বার 1, ফ্রিজ, স্থির হয়ে যাওয়া। প্রথমত আমরা চুপ হয়ে যাই। পশুরাও হঠাৎ কোনো শব্দ পেলে স্থির হয়ে যায়, কারণ হালকা শব্দ করলেও শিকারী টের পেতে পারে। ফ্রিজ প্রতিক্রিয়া হচ্ছে পরিবেশ বোঝার সময়। নাম্বার 2, ফ্লাইট, পালিয়ে যাওয়া। পরিস্থিতি বিপজ্জনক হলে আমাদের শরীর পালানোর প্রস্তুতি নেয়। পা দরজার দিকে মুখ করে হাত পা সরে যায়, চোখ সরে যায়, সবই পালানোর সংকেত। নাম্বার 3, ফাইট, লড়াই। শেষ ধাপে যদি পালানো সম্ভব না হয়, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হই। হাত মুষ্টিবদ্ধ হয়, চোখ সরাসরি তাকায়, নাক ফুলে ওঠে, শরীর শক্ত হয়ে যায়। এই 3টি প্রতিক্রিয়ায় আসে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। মনে রাখবেন, এটা কোনো চিন্তার বিষয় নয়, এটা আমাদের লিম্বিক উত্তরাধিকার। একটা দৃশ্য কল্পনা করুন, আপনি বসে আছেন এক মিটিংয়ে, বস হঠাৎ আপনাকে জিজ্ঞেস করেন গত প্রজেক্টের রিপোর্ট কোথায়। আপনার শরীর প্রথমে স্থির হয়ে যায়, আপনি চোখের দৃষ্টি সরিয়ে নেন, পা একটু নড়ে, আপনি হয়তো ঠোঁট কামড়ান, চেয়ার থেকে একটু পিছিয়ে যান। এই প্রতিক্রিয়াগুলো সবই বলে দিচ্ছে আপনি আতঙ্কিত, অস্বস্তিতে আছেন। কিন্তু আপনি হয়তো মুখে বললেন আসলে স্যার সময় হয়নি। শব্দ নয়, শরীর বলে দিল আপনি চাপের মধ্যে। লিম্বিক প্রতিক্রিয়া সবসময় বড়সড় হয় না, অনেক সময় এগুলো হয় একেবারে সূক্ষ্ম। কিছু সাধারণ লিম্বিক প্রতিক্রিয়ার উদাহরণ দেখা যায়। ঠোঁটে কামড়ে ধরা, ভয় বা অস্বস্তি, গলার কাছা ধরা বা কলারে টান দেওয়া, চাপে আছি, মুক্তি চাই, হাত চুলকানো, ঘাড় স্পর্শ করা, আতঙ্ক, অনিশ্চয়তা, বসে থাকাকালীন পা নাচানো, উদ্বেগ, চোখ সরিয়ে নেওয়া, সত্য গোপন, চোখ শক্ত করে বন্ধ রাখা, বাস্তবকে অস্বীকার করার ইঙ্গিত। এগুলোই বলে দেয় আমরা কেমন অনুভব করছি। এই ক্ষমতা শুধু গোয়েন্দাদের জন্য নয়, এটা প্রতিটি মানুষের জন্য, যে সম্পর্ক ভালো করতে চায়, ব্যবসায় সফল হতে চায়, কিংবা শুধু আরো ভালো পর্যবেক্ষক হতে চায়। মূল ধারণা 2, পা ও পায়ের অঙ্গভঙ্গির গুপ্ত ইঙ্গিত, নন ভার্বালস অব দ্য ফিট অ্যান্ড লেগস। আমরা অনেকেই মুখের কথা, চোখের ভাষা বুঝতে শিখেছি, কিন্তু জানেন কি আমাদের সত্যিকারের অনুভূতি প্রথম প্রকাশ পায় পায়ের মাধ্যমে। জো নাভারো আমাদের এবার নিয়ে গেলেন শরীরের সবচেয়ে অবহেলিত অথচ সবচেয়ে বিশ্বাসযোগ্য অংশে,
পা এবং পায়ের অঙ্গভঙ্গি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই অংশে আমরা জানব পায়ের ভাষা, যা প্রায়ই আমাদের মুখের চেয়েও স্পষ্টভাবে বলে দেয় সত্য। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বেশিরভাগ মানুষ যখন কথা বলে তখন মুখের দিকেই তাকিয়ে থাকে। কেউ চোখ দেখে, কেউ কণ্ঠস্বরে মন দেয়, কিন্তু খুব কম মানুষ পায়ের দিকে খেয়াল করে। এই কারণে পায়ের অঙ্গভঙ্গি সবচেয়ে নির্ভুলভাবে মানুষের মনের অবস্থা প্রকাশ করে, কারণ এগুলো অনেকটাই অবচেতনভাবে ঘটে এবং মানুষ সচেতনভাবে এগুলো নিয়ন্ত্রণ করার কথা ভাবেই না। জো নাভারো বলেন, যেখানে মুখ মিথ্যে বলতে পারে সেখানে পা কখনোই তা পারে না। পা হলো সততার প্রকৃত ভাষ্যকার। জীববিজ্ঞানে দেখা গেছে, প্রাণীরা ভয় পেলে বা নিরাপত্তাহীনতায় ভুগলে সবার আগে তাদের পাই প্রতিক্রিয়া জানায়, পালানোর জন্য প্রস্তুতি নেয়। মানুষের মধ্যেও ঠিক একই জিনিস ঘটে, শুধু আমরা সেটাকে হয়তো চেয়ারে বসে করি বা অফিসে নীরবে করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন অঙ্গভঙ্গি আমাদের অনেক কিছু বলে দেয়। পায়ের অঙ্গভঙ্গি ও তার অর্থ। নাম্বার 1, পা সরানো বা অন্যদিকে ঘোরানো। যখন কেউ কথোপকথনের সময় তার এক পা বা উভয় পা দরজার দিকে ঘোরায়, তখন বুঝতে হবে সে চলে যেতে চায়, হয়তো অস্বস্তি বোধ করছে, অথবা সে এই আলোচনায় আর থাকতে আগ্রহী নয়। উদাহরণ, আপনি অফিসে বসের সঙ্গে কথা বলছেন, হঠাৎ দেখলেন সহকর্মীর পা আস্তে আস্তে দরজার দিকে ঘুরে যাচ্ছে। তার মুখ হয়তো হাসছে, কিন্তু পা বলে দিচ্ছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। নাম্বার 2, পা একসঙ্গে জোড়া করে শক্তভাবে দাঁড়ানো। এটি নির্দেশ করে নিজেকে রক্ষা করার মানসিকতা। সাধারণত কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে অথবা নতুন পরিবেশে থাকে, তাহলে সে এইভাবে দাঁড়িয়ে থাকে। এটি এক ধরনের লিম্বিক প্রতিক্রিয়া, যেখানে শরীর বলে দেয় আমি এখন সাবধান। নাম্বার 3, পায়ের আঙুল টোকা দেওয়া, বারবার ওঠা নামা। এটি উত্তেজনা, উদ্বেগ অথবা তাড়াহুড়োর প্রকাশ। কেউ যদি একটা জায়গায় বসে থেকেও বারবার তার পায়ের আঙুল দিয়ে মাটি টোকা দেয়, জেনে নিন তার মন অন্য কোথাও। সম্ভব অর্থ, সে বিরক্ত, সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে, সে মনোযোগ হারিয়ে ফেলেছে। নাম্বার 4, পা ক্রস করে বসা কিন্তু শরীর অন্যদিকে ঘোরা। এই অঙ্গভঙ্গি অনেক সময় দেখায় বন্ধুত্ব নয়, বরং দূরত্ব বজায় রাখতে চাওয়া। বিশেষ করে যদি একজন পা ক্রস করে এমনভাবে বসে যেখানে হাঁটু আপনার দিক থেকে ঘুরে থাকে, তা মানে সে আপনাকে পুরোপুরি খোলামেলাভাবে গ্রহণ করেনি। নাম্বার 5, পায়ের সঙ্গে খেলা করা বা জুতো নাড়ানো। অনেক নারী বা তরুণী যদি তাদের হিল জুতো খুলে আবার পরে বারবার এই কাজ করে, তা হতে পারে উদ্দীপনা বা আকর্ষণের ইঙ্গিত। তবে এই ইঙ্গিত অবশ্যই কনটেক্সট অনুযায়ী বিবেচনা করতে হবে। এই ধরনের স্বতঃস্ফূর্ত পা চালনা মানে হলো ব্যক্তি আরামদায়ক অবস্থানে আছে। একটি শিশু যদি অপরিচিত কারো সামনে পা পিছিয়ে নেয়, তাহলে বুঝতে হবে সে নিরাপদ অনুভব করছে কিনা। একজন বয়স্ক মানুষ যদি কথা বলার সময় পায়ের পাতাগুলো ভিন্ন দিকে ঘোরায়, তা বুঝিয়ে দেয় সে দ্বিধান্বিত বা বিরক্ত। পায়ের ভাষা বয়স, লিঙ্গ, সংস্কৃতি নির্বিশেষে সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং প্রায় সব সময় তা সঠিক। জো নাভারো একবার একটি ঘটনার কথা বলেন। এক সাক্ষাৎকারে একজন চাকরি প্রার্থী প্রবেশ করল। মুখে ছিল বড় হাসি, চোখে ভরপুর আত্মবিশ্বাস, কিন্তু সে চেয়ার টেনে বসল না, বরং দাঁড়িয়েই কথা বলছিল। তার পায়ের আঙুল বারবার দরজার দিকে ঘুরছিল। শেষে বোঝা গেল সে চাকরিটা নিতে চাচ্ছিল না। মুখ বলছে এক কথা, পা বলছে আরেক। পায়ের ভাষা ছিল সত্য। একটি নির্দিষ্ট অঙ্গভঙ্গি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এ কথা জো বারবার বলেন। উদাহরণস্বরূপ, যদি কেউ ঠান্ডায় থাকে, তার পা জোড়া লাগিয়ে রাখা স্বাভাবিক। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ পা নাড়াতেই পারে। নাভারো যখন এফবিআইতে ছিলেন, তিনি পায়ের প্রতিক্রিয়া থেকেই বহু মিথ্যেবাদীকে ধরতে পেরেছেন। যেমন, একজন সন্দেহভাজন যদি জিজ্ঞাসাবাদের সময় বারবার তার পা ঘষে বা পালানোর ভঙ্গি করে, তাতে বোঝা যায় সে চাপে আছে। কেউ যদি হঠাৎ করে পা সরিয়ে নেয় বা দূরে রাখে, তা হতে পারে ভয়ের ইঙ্গিত। শুধু মুখ না দেখে পায়ের দিকে তাকালেই বোঝা যায় কে সত্যি বলছে আর কে মিথ্যে। আপনি যদি আত্মবিশ্বাসী হতে চান, দু পা মজবুতভাবে বাঁটিতে রাখুন, হেলিয়ে না দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখুন। কথা বলার সময় পা নাড়ানোর অভ্যাস কমান।
কারো সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে তার দিকে পায়ের দিক ঘুরিয়ে দিন। মূল ধারণা 3, মুঠোয় ধরা মন, হাত ও আঙুলের নিঃশব্দ ভাষা। গেটিং আ গ্রিপ, নন ভার্বালস অব দ্য হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স। মুখ যা লুকোতে পারে, হাত তা ফাঁস করে দেয়। আঙুলের নাড়াচাড়া, হাতের অবস্থান সবকিছু বলে দেয় আমাদের মনের কথা। এইভাবে শুরু হয় সবচেয়ে চিত্তাকর্ষক অধ্যায়গুলোর একটি, হাত এবং আঙুলের ভাষা নিয়ে আলোচনা। প্রতিটি মানুষ শিশুকাল থেকেই তার চাওয়া পাওয়ার ভাষা হিসেবে হাত ব্যবহার করে। যখন শিশুটি কথা বলতে শেখেনি, তখন সে মাকে দেখিয়ে বলতো, ওটা চাই। সেই হাতের ভাষা বড় হয়েও আমাদের ভেতরের সত্য প্রকাশ করে। চোখে যা ধরা পড়ে না, মুখে যা বলা যায় না। হাতের অঙ্গভঙ্গি, আঙুলের চাপ, মুঠির গঠন, এই সবই আমাদের মানসিক অবস্থার অসাধারণ প্রতিফলন। এখন ধরুন আপনি একজন নেতার সামনে দাঁড়িয়েছেন। তিনি কথা বলছেন, কিন্তু তার হাত দুটি মুঠো করে রাখা অথবা জোর করে আঙুল চেপে রেখেছেন। এই মুহূর্তে আপনি কি বুঝবেন? জো নাভারো বলেন, এমন অঙ্গভঙ্গি হতে পারে আত্মবিশ্বাসের অভাব, চাপের অনুভব কিংবা রাগের দমন, যা কণ্ঠে নয়, হাতে প্রকাশ পেয়েছে। হাত ও আঙুলের কয়েকটি সাধারণ অঙ্গভঙ্গি এবং তাদের মানে: 1, হাত লুকিয়ে রাখা, পকেটে ঢুকিয়ে রাখা, আড়াল করা। একজন মানুষ যখন তার হাত লুকিয়ে রাখে, তা প্রায়ই অবিশ্বাস, লজ্জা বা কিছু গোপন রাখার চিহ্ন। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন কোনো আলোচনা চলছে এবং কেউ তার হাত আড়াল করছে। তবে বুঝতে হবে, সে হয়তো কিছু বলছে না, কিন্তু তার মন সম্পূর্ণ খোলা নয়। নাম্বার 2, হাত খোলা রেখে কথা বলা। এই অঙ্গভঙ্গিটি হলো আত্মবিশ্বাস, খোলামেলা মনোভাব এবং বিশ্বাসযোগ্যতার লক্ষণ। উদাহরণ: একজন রাজনীতিবিদ জনসভায় বক্তব্য রাখছেন, দুহাত ছড়িয়ে বলছেন, আমি আপনাদের পাশে আছি। এখানেই হাত বলছে, আমি লুকোচ্ছি না। নাম্বার 3, হাত ঘষা। এই কাজটি সাধারণত দেখা যায় যখন মানুষ চিন্তিত, দ্বিধাগ্রস্ত বা অস্বস্তিতে থাকে। বিশেষ করে যদি কেউ নিজের হাতের তালু ঘষে অথবা আঙুল দিয়ে অন্য হাত ম্যাসাজ করে, তবে বুঝে নিতে হবে সে চাপের মধ্যে রয়েছে। নাম্বার 4, আঙুল টোকা দেওয়া বা মেজাজি আঙুল চালনা। যেমন টেবিলে আঙুল দিয়ে শব্দ করা, পেন্সিল ঘোরানো, আঙুল মোচড়ানো। এইসব অঙ্গভঙ্গি নির্দেশ করে অস্থিরতা, বিরক্তি কিংবা দ্রুত সিদ্ধান্ত চাইছে এমন মনোভাব। নাম্বার 5, মুঠি পাকানো, ক্লেনচিং ফিস্টস। একজন ব্যক্তি যদি তার মুঠি শক্ত করে ধরে রাখে, তবে সে হয় রাগান্বিত, আতঙ্কিত বা আত্মনিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অনেক সময় যখন কাউকে অপমান করা হয় বা মানসিকভাবে চাপে ফেলা হয়, তখন সে মুখে হাসে ঠিকই, কিন্তু পেছনে হাতের মুঠি আঁকড়ে ধরে থাকে। নাম্বার 6, আঙুল দিয়ে ইঙ্গিত করা বা নির্দেশ দেওয়া। আঙুল দিয়ে কারোর দিকে নির্দেশ করা বহু সমাজে আগ্রাসী এবং আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে বিবেচিত হয়। এই অঙ্গভঙ্গি অনেক সময় ডমিনেন্স ডিসপ্লে হিসেবেও ধরা হয়, যেখানে একজন ব্যক্তি ইচ্ছা করে ক্ষমতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 7, স্টেপলিং। এই ভঙ্গিটি সাধারণত দেখা যায় যখন কেউ অত্যন্ত আত্মবিশ্বাসী, আঙুলের ডগা একে অপরকে ছুঁয়ে রেখে হাতকে মন্দিরের আকৃতি দেওয়া হয়। এটি একজন সুদৃঢ় ও আত্মবিশ্বাসী নেতৃত্বের প্রতিচ্ছবি। জো নাভারো একবার এক অভিযুক্তকে জেরা করছিলেন। তার কথাবার্তা ছিল ঠান্ডা, চোখ ছিল স্থির, মুখে একটু উত্তেজনা ছিল না, কিন্তু বারবার তার আঙুল কাঁপছিল। সে তার হাত ঘষছিল এবং আঙুল দিয়ে হাতের তালু টিপছিল। এইসব ক্ষুদ্র অঙ্গভঙ্গি দেখে জো বুঝে গেলেন সে কিছু লুকোচ্ছে। পরবর্তী তদন্তে ধরা পড়ে, সে অপরাধ স্বীকার করতে বাধ্য হয়। হাত বলেছিল সত্য, মুখ ছিল মিথ্যের আবরণ। আমাদের হাতও আমাদের নিজস্ব আত্মচিত্র। হাত কেবল অন্যকে বোঝানোর মাধ্যম নয়, এটি আমাদের নিজের মনের আয়না। আমরা যদি চিন্তিত হই, হাত দিয়ে চুলে হাত দিই, রেগে গেলে মুঠি পাকায়, ভয় পেলে হাতের তালু ঘামে, আঙুল চেপে ধরি, আত্মবিশ্বাসী হলে হাত ছড়িয়ে কথা বলি। হাত মেলানো বা হ্যান্ডশেক এর কয়েকটি ধরন। নাম্বার 1, ঠান্ডা ও আলগা করমর্দন। এটি অনাগ্রহ বা অনিচ্ছার ইঙ্গিত। নাম্বার 2, জোরালো করমর্দন। এটি অনেক সময় অগ্রাসন বা কর্তৃত্ব দেখানোর চেষ্টার লক্ষণ। নাম্বার 3, সাম্যপূর্ণ করমর্দন।
ভার্টিক্যাল হ্যান্ডশেক। হাত যখন সমানভাবে রাখা হয়, এটি বোঝায় সম্মান ও সমতা। যখন কেউ মিথ্যে বলে, তার হাতের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। হয় সে হাত খুব কম ব্যবহার করে অথবা খুব অস্থির হয়ে যায়। হাত কখনো স্ক্রিপ্টেড হয় না, তাই কেউ যদি অতি হিসেব করে হাত নাড়ায়, বোঝা যায় তার মধ্যে কৃত্রিমতা আছে। এই অংশে শেখা 10টি মূল পয়েন্ট। নাম্বার 1, হাত ও আঙুল অবচেতনভাবে মনোভাব প্রকাশ করে। নাম্বার 2, খোলা হাত খোলামেলা মনোভাবের প্রতীক। নাম্বার 3, আড়াল করা হাত মানে সতর্কতা বা অস্পষ্টতা। নাম্বার 4, হাত ঘষা চাপের প্রকাশ। নাম্বার 5, মুঠি পাকানো রাগ বা নিয়ন্ত্রণের লক্ষণ। নাম্বার 6, আঙ্গুলের মন্দিরা আকৃতি আত্মবিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। নাম্বার 7, টোকা দেওয়া বা নাড়াচাড়া অস্থিরতা বোঝায়। নাম্বার 8, করমর্দন অনেক তথ্য দেয়, আগ্রহ, কর্তৃত্ব, বন্ধুত্ব। নাম্বার 9, হাত মিথ্যুককে ধরিয়ে দেয়। নাম্বার 10, পুরো বিশ্লেষণ করতে হয় প্রেক্ষাপট বুঝে, ব্যক্তির স্বভাব জেনে। মূল ধারণা 4, মনের ক্যানভাস, মুখের নন ভার্বাল ভাষা। দ্য মাইন্ডস ক্যানভাস, নন ভার্বালস অব দ্য ফেস। ভাবুন, এক মুহূর্তের জন্য আপনি কোনো বন্ধুর সাথে গল্প করছেন। হঠাৎ করে সে হেসে উঠল, কিন্তু আপনি ঠিক বুঝে উঠতে পারলেন না হাসিটা সত্যিই কিনা। তার ঠোঁটে হাসি আছে, কিন্তু চোখে এক ফোঁটাও নয়। আপনি তখন ভাবলেন কিছু তো একটা ঠিক নেই। এই মুহূর্তেই আপনি জো নাভারোর ভাষায় নন ভার্বাল ইন্টেলিজেন্স ব্যবহার করলেন, অর্থাৎ আপনি শরীরের ভাষা পড়লেন। মুখই আমাদের মনের সবচেয়ে প্রাঞ্জল ক্যানভাস, আর এই অধ্যায়ে জো নাভারো সেই ক্যানভাসের প্রতিটি রেখা, প্রতিটি ছায়া, প্রতিটি সিগন্যাল বিশ্লেষণ করেছেন। মুখের ভাষা, মনের দর্পণ। জো বলছেন, মুখ হলো এক চমৎকার প্রতিফলনশালা, যেখানে আবেগ, চিন্তা, সন্দেহ, ভয়, আনন্দ সবকিছু যেন ছোট ছোট আঁচড়ে ফুটে ওঠে। কিন্তু সমস্যা হলো, এই মুখ সবচেয়ে বেশি ম্যানিপুলেটেড হয়। মানুষ যখন সত্য গোপন করতে চায়, তখন সবচেয়ে আগে সে নিয়ন্ত্রণ করে তার মুখ। কারণ মুখই কথা বলে, মুখই চোখে পড়ার মতো সবচেয়ে চলমান অংশ। এই কারণে মুখের ভাষা বিশ্লেষণ করতে গেলে আমাদের খুব সূক্ষ্ম হতে হয়। একটি সামান্য ভ্রু কুঁচকে যাওয়াই অনেক কিছু বলে দিতে পারে। তাই আসুন আমরা মুখের প্রতিটি অংশকে আলাদা করে দেখি, একজন গোয়েন্দার মতো। চোখ আত্মার আয়না, আবেগের পর্দা। নাভারো বলেন, চোখ আমাদের সবচেয়ে সত্য কথা বলে, কারণ এগুলো স্বয়ংক্রিয়। আপনি যদি ভয় পান, আনন্দ পান কিংবা চমকে যান, চোখ সেটা সঙ্গে সঙ্গে প্রকাশ করে। নাম্বার 1, চোখের প্রসারণ ও সংকোচন। আপনি কাউকে দেখে আনন্দিত হলে আপনার চোখের পিউপিল বড় হয়ে যায়, এমনকি আপনি সেটা চাইলেও বন্ধ করতে পারবেন না। আবার যদি আপনি বিরক্ত হন, ভয় পান বা আপনার মনের মধ্যে অনিরাপত্তা থাকে, তখন চোখের পিউপিল ছোট হয়ে যায়। এটি এমন এক সিগন্যাল যা খুবই প্রাকৃতিক। ভালো লাগা বা আকর্ষণ হলে চোখ বড় হয়ে যায়, ঘৃণা বা সন্দেহ হলে ছোট। এটি একজন অভিজ্ঞ পর্যবেক্ষকের জন্য মূল্যবান একটি লক্ষণ। নাম্বার 2, ব্লিঙ্কিং, চোখের পলক ফেলা। যখন কেউ মিথ্যে বলে, তখন তার চোখের পলক ফেলার হার বেড়ে যেতে পারে। আবার কেউ অতিরিক্ত স্ট্রেসে থাকলেও এই হার বেড়ে যায়। অন্যদিকে যদি কেউ গভীর মনোযোগে থাকে, তবে পলক ফেলার হার কমে যায়। নাম্বার 3, আই কন্ট্যাক্ট, চোখে চোখ রাখা। আই কন্ট্যাক্ট 2 রকম, স্বাভাবিক এবং ইচ্ছাকৃত। কেউ যদি অতিরিক্ত সময় ধরে আপনার চোখে তাকিয়ে থাকে, তাহলে হয় সে আপনাকে চ্যালেঞ্জ করছে, নয়তো কিছু লুকোচ্ছে। আবার কেউ যদি বারবার চোখ সরিয়ে নেয়, তাহলে তার মধ্যে অস্বস্তি বা অস্বচ্ছতা রয়েছে। চোখের কোণে অশ্রু আবেগের চূড়ান্ত প্রকাশ। কখনো এমন হয়েছে যে কেউ আপনাকে দেখে কিছু বলেনি, কিন্তু চোখ ভিজে উঠেছে। চোখে জল জমে যাওয়াটাই প্রমাণ করে মন কতটা ভরাক্রান্ত। এই অশ্রু কিংবা সত্যতা ও আবেগের একটি চূড়ান্ত চিহ্ন। এখানে অভিনয়ের কোনো জায়গা নেই। ভ্রু ও কপাল। একজন মানুষ কিছু শুনে চমকে গেলে বা সন্দেহ করলে তার ভ্রু কি করে? হ্যাঁ, সেটা ওপরে উঠে যায় বা মাঝে কুঁচকে যায়। নাভারো বলেন, এই ছোট ছোট চলনগুলোই আমাদের জানিয়ে দেয় সে সত্যি কি ভাবছে। নাম্বার 1,
ভ্রু তোলা বা কুঁচকে যাওয়া। কেউ যদি আকর্ষণ বোধ করে, মুগ্ধ হয় বা বিস্মিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার ভ্রু উঁচু হয়ে যায়। আবার কেউ যদি রেগে যায় বা ঘৃণা করে, তাহলে ভ্রু মাঝ বরাবর কুঁচকে যাবেই। নাম্বার 2, কপালের ভাঁজ। একজন ব্যক্তি সত্যি মন থেকে চিন্তিত থাকলে বা কষ্ট পেলে তার কপালে ভাঁজ পড়ে। এই ভাঁজগুলো স্বাভাবিক এবং প্রায়শই মুখের অন্য অভিব্যক্তির সাথে মিলে যায়। কিন্তু কেউ যদি শুধু নাটক করে, তাহলে সে ভাঁজ হয় না। এটা গোয়েন্দারা খুব গুরুত্ব দিয়ে দেখে। নাক ও ঠোঁট অসন্তুষ্টি, তাচ্ছিল্য ও আত্মনিয়ন্ত্রণের চিহ্ন। নাম্বার 1, নাক সিটকানো। নাভারো বলেন, কেউ যদি কোনো কিছু ঘৃণা করে বা অবজ্ঞা করে, তখন তার নাক একটু সিটকে যায়, যেন কোনো দুর্গন্ধ পাচ্ছে। এই অভিব্যক্তি প্রায়শই 1 সেকেন্ডেরও কম স্থায়ী হয়, কিন্তু সেটা চোখে পড়লে আপনি বুঝে যাবেন সামনের লোকটা খুশি না। নাম্বার 2, ঠোঁট চেপে ধরা। এটা খুব চমৎকার একটি নন ভার্বাল সিগন্যাল। কেউ যদি তার ঠোঁট দুটো একসাথে চেপে রাখে, তাহলে বুঝতে হবে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে। হয়তো রেগে গেছে কিন্তু মুখ খুলছে না, নয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু বলছে না। নাম্বার 3, ঠোঁট কামড়ানো বা চোষা। এই আচরণ সাধারণত উদ্বেগের ইঙ্গিত দেয়। অনেকেই না বুঝে নিজের ঠোঁট কামড়ে ধরে রাখে যখন তারা চাপের মধ্যে থাকে। এটি এক ধরনের আত্মসান্ত্বনা, যেমনটি শিশুরা আঙুল চুষে করে। মুখমণ্ডলের একপাশে হাসি অসততা ও ধোঁকাবাজির ইঙ্গিত। আপনি হয়তো দেখেছেন কেউ কেউ হাসে শুধু মুখের এক পাশে। নাভারো বলছেন, এই এক পাশা হাসি অনেক সময় তাচ্ছিল্য, প্রতারণা অথবা অভ্যন্তরীণ তৃপ্তির প্রকাশ। একজন মিথ্যাবাদী যখন ভাবে আমি ধরাই পড়লাম না, তখন এই ধরনের বিজয়ী এক পাশা হাসি মুখে ফুটে উঠতে পারে। এটি দেখে গোয়েন্দারা সন্দেহ করে, কারণ এই হাসি সাধারণভাবে আসে না। সত্যিকারের হাসি বনাম মিথ্যে হাসি। কিভাবে বুঝবেন কার হাসি আসল? সহজ একটা সূত্র দিয়েছেন নাভারো। যদি কেউ সত্যি আনন্দিত হয়ে হাসে, তাহলে শুধু ঠোঁট নয়, তার চোখের পাশে ক্রসফিট বা ছোট ছোট রেখা তৈরি হয়। এই রেখা তৈরি না হলে বুঝবেন হাসিটা কৃত্রিম। এই কারণেই অনেক সময় ছবি তুললে বলা হয় স্মাইল প্লিজ, কিন্তু অধিকাংশ মানুষ তখন কৃত্রিম হাসি দেয়। চোখের কোণ থেকে তা ধরা পড়ে। গাল ও চোয়াল, স্ট্রেস, রাগ ও আত্মসংযমের ঘাঁটি। নাম্বার 1, চোয়াল শক্ত করে ধরা। যখন কেউ রাগ চেপে ধরে রাখে বা কোনো কষ্ট সহ্য করে, তখন তার চোয়াল শক্ত হয়ে যায়। নাভারো বলেন, এটা এমন এক লক্ষণ যা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এমনকি দাঁত চেপে রাখার আওয়াজও অনেকে দেয়। নাম্বার 2, গাল ফুলে ওঠা বা টেনে নেওয়া। কেউ যদি হঠাৎ করে দম নেয় এবং গাল ফুলিয়ে রাখে, তাহলে বুঝতে হবে সে নিজেকে সামলাচ্ছে, হয়তো একটা কঠিন কিছু শুনেছে বা বলছে। আবার কেউ যদি গাল টেনে নেয়, তাহলে সেটা উদ্বেগ বা অস্বস্তির প্রকাশ। অতি নাটকীয় মুখভঙ্গি, অতিরঞ্জনের ফাঁদ। নাভারো একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। কেউ যদি অতিরিক্ত নাটকীয় মুখভঙ্গি করে, তাহলে সচেতন থাকতে হবে। যেমন খুব বেশি চোখ বড় বড় করা, মুখ হাঁ করে রাখা, কপাল চেপে ধরা, সবই হতে পারে ইচ্ছাকৃত নাটকীয়তা। একজন সত্যিকারের মানুষ সাধারণত এত বেশি নাটক করে না। এই ধরনের মানুষ হয় নিজেকে আকর্ষণীয় দেখাতে চায়, নয়তো মিথ্যা কিছু লুকোতে চায়। সবশেষে মুখের ভাষা বুঝতে হলে প্রেক্ষাপটও বুঝতে হবে। কেবল একটি মুখভঙ্গি দেখে সিদ্ধান্ত টানা যাবে না। আপনাকে দেখতে হবে পুরো শরীরের ভাষা, চারপাশের পরিবেশ, পরিস্থিতি এবং কথোপকথনের প্রেক্ষাপট। মুখ একটা অংশ, পুরোটা নয়। তবে মুখ থেকেই আমরা সূচনা করতে পারি, কারণ মনের যত রহস্য তার আঁচড় সবার আগে পড়ে মুখের ক্যানভাসেই। মূল ধারণা 5, প্রতারণা শনাক্তকরণ। সাবধানে এগিয়ে চলুন। ডিটেক্টিং ডিসেপশন, প্রসিড উইথ কশন। ধরুন আপনি একজন বন্ধুর সঙ্গে বসে আছেন। কথার এক পর্যায়ে সে বলে, না রে, আমি তো ওটা করিনি। আপনি তাকিয়ে দেখলেন সে কথাটা বলার সময় গলা একটু কেঁপে উঠল, ঠোঁটটা টিপে ধরলো আর একটু পরেই চোখ সরিয়ে নিল। আপনার মনের মধ্যে তখন একটা সন্দেহ জাগে, সে কি সত্যি মিথ্যা বলল? আমরা প্রতিদিন কারো না কারো কথায় সন্দেহ করি, কিন্তু কেউ সত্য বলছে, কেউ চাপা দিচ্ছে, কেউ কৌশলে ভুল পথে চালাচ্ছে আমাদের বিশ্বাসকে। কিন্তু সত্যি বলতে কি, মিথ্যা শনাক্ত করা কোনো ম্যাজিক নয়, বরং এটা কখনোই শতভাগ নিশ্চিত করার মতো কোনো পদ্ধতি নয়।
এই অধ্যায়ে জো নাভারো আমাদের শেখান কিভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ আর কনটেক্সট বুঝে আমরা মিথ্যার ইঙ্গিত ধরতে পারি, কিন্তু বারবার মনে করিয়ে দেন এই পথে হাঁটতে গেলে আমাদের এক্সপার্ট হতে হবে, ইগোয়েস্টিক নয়। মিথ্যা ধরা মানেই গোয়েন্দাগিরি নয়, বরং মানব চরিত্র বোঝা। নাভারো বলেন, মিথ্যা ধরতে হলে আমাদের গোয়েন্দাদের মতো মাথা খাটাতে শিখতে হবে। কিন্তু তার থেকেও বেশি দরকার সংবেদনশীলতা ও ধৈর্য। আমরা অনেক সময় এক দুটো সিগন্যাল দেখেই ধরে নিই, এই তো ধরা পড়ে গেছে। কিন্তু এই ধরনের তাড়াহুড়ো থেকেই সবচেয়ে বেশি ভুল হয়। মানুষ মিথ্যে বলে কেন? প্রথমেই নাভারো বিশ্লেষণ করেন মানুষ কেন মিথ্যে বলে। এর পেছনে কয়েকটি বড় কারণ থাকে। শাস্তি এড়াতে, নিজের ভাবমূর্তি রক্ষা করতে, অন্যকে ক্ষতি করতে, জটিলতা এড়াতে, কারো অনুভূতি না আঘাত করতে। এই ব্যাখ্যাগুলো বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ মিথ্যার ধরন অভিব্যক্তি প্রেক্ষাপট ভেদে ভিন্ন হয়। একজন শিশু মিথ্যে বললে তার মুখে একটা রাগ ভয় মিশ্রিত সংকোচ দেখা যায়, আর একজন ঠান্ডা মাথার প্রতারক হয়তো একটুও চোরা ভাব দেখায় না। সত্যিকারের মিথ্যা ধরতে হলে খুঁজে নিতে হয় ক্লাস্টার। নাভারো একদম স্পষ্ট করে দেন, একটি বা দুটি অঙ্গভঙ্গি দেখে কখনো সিদ্ধান্তে আসা উচিত নয়, বরং আমাদের খুঁজতে হবে ক্লাস্টার্স অব বিহেভিয়ার্স, অর্থাৎ একসাথে কয়েকটি শরীরী সংকেত যেগুলো একসঙ্গে মিলেই মিথ্যার ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, কেউ প্রশ্ন শুনেই বারবার গলা খাঁকড়ি দেয়, চোখ এড়িয়ে যায়, ঠোঁট কামড়ায়, হাত দুটো ঘষে, তারপর সংক্ষিপ্ত উত্তর দেয়, হ্যাঁ আমি করিনি, আর তারপরে চুপ। এই সবগুলো সংকেত একসাথে দেখা গেলে তবেই সন্দেহ দৃঢ় হয়। অসঙ্গতি হলো মিথ্যার বড় সিগন্যাল। একজন মানুষ যখন মিথ্যে বলে তখন তার শরীরের ভাষা আর কথার মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। যেমন, কেউ হয়তো হাসি মুখে বলছে আমি খুব চিন্তিত, কিন্তু তার ভ্রু বা কপাল একটুও চিন্তিত নয়। কেউ বলছে আমি একদম ভয় পাইনি, কিন্তু হাতের আঙুল চেপে ধরে আছে কিংবা ঠোঁট কেঁপে উঠছে। এই ধরনের ভার্বাল বা নন ভার্বাল মিসম্যাচ নাভারোর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। চাপ ও অস্বস্তি, মিথ্যার ছায়া। নাভারো বলেন, সত্য বলা সাধারণত মস্তিষ্কের জন্য সহজ, কারণ তা স্মৃতিভিত্তিক, কিন্তু মিথ্যা বলার জন্য একটা নতুন কাহিনী বানাতে হয়, আর তা মনে রাখতে হয়, নির্ভুলভাবে বলতে হয় এবং আবেগের সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়। এই জটিল কাজ করতে গিয়ে শরীর নিজের অজান্তেই অসঙ্গত আচরণ করে। এটাই মিথ্যার মূল সূত্র। কিছু সাধারণ চাপ প্রদর্শনকারী অঙ্গভঙ্গি: ঘাড় ঘষা, কানের লতিতে হাত দেওয়া, গলা স্পর্শ করা, ঠোঁট চেপে ধরা, পা নাড়ানো, হাত ঘষা। এগুলো সাধারণত সেই মুহূর্তে দেখা যায় যখন কেউ চাপে পড়ে কিছু ব্যাখ্যা দিতে যাচ্ছে। যখন কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে 1-2 সেকেন্ড থেমে যায়, তখন সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি উত্তর দিতে 4-5 সেকেন্ড সময় নেয় এবং তার আগে চোখ ঘোরায় বা গলার আওয়াজ পাল্টায়, তখন সেটা হয়ে যায় একটি লাল সংকেত। নাভারো এই পজগুলোকে বলেন কগনিটিভ লোড ইন্ডিকেটরস। মস্তিষ্ক তখন কাহিনী বানাচ্ছে। হাতের ভাষা হারিয়ে ফেলা সতর্ক সংকেত। যখন কেউ স্বাভাবিকভাবে থাকে তার হাত মুখ চলতে থাকে, এটা সবারই জানা। কিন্তু কেউ মিথ্যা বলার সময় নিজের শরীরকে অনেক বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ফলে তার হাত হয় পকেটে ঢুকে যায়, নয়তো একেবারে স্তব্ধ হয়ে পড়ে। নাভারো বলেন, সাপ্রেসড হ্যান্ডস অফেন রিফ্লেক্ট সাপ্রেসড ট্রুথ। অনেক প্রতারক মিথ্যা ঢাকতে গিয়ে এতটাই আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করে যে সে উল্টো প্রমাণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, খুব সরাসরি চোখে তাকিয়ে কথা বলা, বড় বড় শব্দ ব্যবহার করা, প্রশ্নের চেয়ে অনেক বেশি তথ্য দেওয়া, কথায় কথায় জোর দিয়ে বলা আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। এই ধরনের ওভার কনসেপশন, অর্থাৎ নিজের কথা জোরালোভাবে বিশ্বাসযোগ্য করার চেষ্টা, প্রায়শই বিপজ্জনক সংকেত। শরীরের হঠাৎ অস্বাভাবিক প্রতিক্রিয়া। জো নাভারো ব্যাখ্যা করেন, মিথ্যা বলার মুহূর্তে শরীর কিছু অস্বাভাবিক সংকেত দেয়, যেমন হঠাৎ করে মাথা ঘুরিয়ে নেওয়া, কথা শুরুর সময় গলার কাছে হাত যাওয়া, ঘন ঘন গলার স্বর বদলানো। এইসব আচরণ প্রাকৃতিক নয়, বরং আত্মরক্ষার চেষ্টামূলক প্রতিক্রিয়া। নাভারো বলেন, একজন মিথ্যাবাদী সাধারণত প্রশ্ন না শুনেই নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। যেমন, আমি করিনি, কেন করব? আমি কি সেই রকম মানুষ? আপনি কেন এমনটা ভাবছেন? এই ধরনের আত্মপক্ষ সমর্থনের ভাষা ও আচরণ লক্ষ্যবস্তু থেকে সততা প্রমাণের দিকে বেশিয়ে যায়
এটা অনেক সময় সন্দেহ তৈরি করে, প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যাওয়া। অনেক সময় কেউ সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। প্রশ্ন, তুমি কি টাকা নিয়েছো? উত্তর, তুমি জানো আমি কখনো এরকম করিনি, বা আমি একজন সৎ মানুষ, বা কি করে ভাবলে আমি এটা করব? নাভারো বলেন, এই ধরনের এভাসিভনেস বা পাশ কাটিয়ে যাওয়ার কৌশল স্পষ্ট ইঙ্গিত দেয় সে কিছু লুকোতে চাইছে। ভাষার ব্যবহারেও থাকে ইঙ্গিত। কেউ মিথ্যে বললে নিজের নাম বা পরিচিত শব্দ ব্যবহার কমিয়ে দেয়। যেমন, আমি আসিনি বলার পরিবর্তে ওই সময় কেউ ছিল না এরকম বলবে। কাউকে বর্ণনা করতে গিয়ে খুব অদ্ভুত ভাষা ব্যবহার করে ফেলে। অতিরিক্ত সত্যি, বিশ্বাস করো, আমি শপথ করছি, এই টাইপের বাক্য ব্যবহার করে। এগুলো সবই ইঙ্গিত সে নিশ্চিত হতে চাইছে, কিন্তু তার ভেতরে অনিশ্চয়তা। মিথ্যা বলা যত বেশি সময় ধরে চলে তত বেশি শরীর ক্লান্ত হতে থাকে। কেউ যদি একটানা অনেক সময় ধরে মিথ্যা বলছে, সে বারবার গলা খাঁকড়ি দেবে, চোখ ঘষবে, হাত ঘষবে অথবা চেয়ার সরাবে। নাভারো একে বলেন স্পেসিফাইং বিহেভিয়ার্স। এই আচরণগুলো তার ভিতরের অস্বস্তি কমানোর চেষ্টা, একটি অবচেতন স্বীকারোক্তি। কেউ যখন ঠোঁট কামড়ায়, ঘাড় ঘষে, কানের লতিতে হাত রাখে, তখন সে নিজেই নিজের শরীরকে বোঝাচ্ছে সব ঠিক আছে, আমি ঠিক করছি। এটা তার ভেতরের অস্থিরতাকে প্রশমিত করার চেষ্টা করে। এটা কিন্তু বহু ক্ষেত্রেই মিথ্যার সময় দেখা যায়, তবে সব সিগন্যাল মিথ্যার নয়। নাভারো বারবার আমাদের সতর্ক করে দেন, সব সিগন্যাল মানেই মিথ্যা নয়। কেউ ঠোঁট কামড়াচ্ছে মানেই সে মিথ্যে বলছে না, হতে পারে সে নার্ভাস। কেউ চোখ সরাচ্ছে মানেই সে লুকোচ্ছে না, হতে পারে সে সামাজিকভাবে একটু লাজুক। কেউ অনেক কথা বলছে মানেই সে প্রতারক নয়, হতে পারে সে আত্মবিশ্বাসী। এই কারণে প্রতিটি সিগন্যালের সঙ্গে প্রেক্ষাপট, সময় এবং আগের আচরণ মিলিয়ে দেখতে হবে। মিথ্যা শনাক্ত করা একটি কঠিন শিল্প। এটা শুধুমাত্র শরীরের ভাষা দিয়ে নয়, বরং তীক্ষ্ণ পর্যবেক্ষণ, প্রেক্ষাপট বোঝা এবং সংবেদনশীল বিশ্লেষণের মাধ্যমে সম্ভব। জো নাভারোর মতে আমাদের লক্ষ্য হওয়া উচিত ট্রুথ সিকিং উইথ এমপ্যাথি, অর্থাৎ সহানুভূতি নিয়ে সত্যের খোঁজ করা, একটানা সন্দেহ নয়। শেষ কথায় তিনি বলেন, A single sign is a whisper. Multiple signs are a message, but only context reveals the truth. তো আজকের এই যাত্রা এইখানেই শেষ। আজ থেকে আপনি আর শুধু শুনবেন না, দেখবেন। দেখবেন ভেতরের ভাষা, সেই ভাষা যা মুখে বলা যায় না, যা মুখে বলা হয় না, তবু চোখে পড়ে যদি আপনি বুঝতে শেখেন। What everybody is saying শুধু একটা বই না, এক মানসিক হাতিয়ার যা আপনাকে দেবে একজন মানব মনোবিশ্লেষকের চোখ। আজকের অডিও বুকটি অডিফিল থেকে শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কি শিখলেন আপনারা। আজকের শোনা কোন অঙ্গভঙ্গি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, পরবর্তী অডিও বুকে আবার দেখা হবে। আর মনে রাখবেন, শরীর কখনো মিথ্যে বলে না।